0, তাইলে আমার কে এর জায়গায় কত বসবে? 0 হবে, শেষ। সবকিছু এক। আর আবারও বলি, তোমার আর এর মান যে সবসময় ইউ আসবে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন একবার হচ্ছে আমি একটা ম্যাথ করছিলাম, ম্যাথটা আমার মাথায় আসতেছে না, যে সামথিং ছিল, পাওয়ার ছিল হচ্ছে 25, আর এর মান এসে বলছিল 75, ঠিক আছে? আর এর মান কিন্তু ন্যাচারাল নাম্বার, কিন্তু এন এর থেকে কত হয়ে গেছে, বড় হয়ে গেছে কিন্তু। সো এটা তো তার মানে কি, ওই যে এক্স টু দি পাওয়ার যেটা ছিল তার কি অস্তিত্ব সম্ভব নয়, এটা একটু মাথায় রাখতে হবে। সবসময় যে অস্তিত্ব থাকবে তা না। আচ্ছা, তো আমাদের দ্বিপদী বিস্তৃতি গেল, এই বাদে তেমন কোনো কিছু নাই ছোটখাটো বা সংক্ষেপের মধ্যে। তোমরা নিজেরা কিছু ম্যাথ বানাবা, বা ম্যাথ কিছু করে করতে পারো, বা আমি কিছু এসডব্লিউ দিয়ে দিব না সামনে। আচ্ছা, আও নেক্সট, স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা, তো স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, ওকে? এর মধ্যে কি এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কি কোটি। ভুজ মানে বোঝায় হচ্ছে তোমার ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স। ভুজ মানে কি বোঝায়? ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স। এন্ড কোটি মানে কি বোঝায়? তোমার এক্স এক্সিস থেকে ডিস্টেন্স, ঠিক আছে? তো ভুজের পরিচয় কি? ওয়াই এক্সিস হচ্ছে ডিস্টেন্স, আর কোটির পরিচয় হচ্ছে এক্স এক্সিস থেকে ডিস্টেন্স, ঠিক আছে? তো তোমাকে যদি আমি কোনো প্রশ্ন করি যে পি 2,3 এর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, সেটা কি ভুজের সমান মানে 2, ঠিক আছে? যদি পি -2,3 হয়, তাহলে কি, যেহেতু দূরত্ব বলছে, ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বলে, তাহলে -2 এর মডুলাস হবে আর কি, মানে 2 হবে, ওকে? আচ্ছা, দেন আমরা জানি হচ্ছে, যদি ধরো পি একটা পয়েন্ট থাকে x1, y1 এন্ড কিউ আরেকটা পয়েন্ট থাকে x2, y2। আচ্ছা, নেটে কি প্রবলেম করতেছে, লেখা ক্লিয়ার আছে? ওকে। তো আমার যদি পি হয় x1, y1, কিউ হয় x2, y2, তাহলে সেক্ষেত্রে পি কিউ এর ডিসটেন্স হচ্ছে x√x2 - x1 হোল স্কয়ার প্লাস √y2 - y1 তার হোল স্কয়ার, ঠিক আছে? তো এগুলো সাধারণত আসে যে তোমার কোনো একটা চিত্র আয়ত কিনা, বর্গ কিনা, সমবাহু কিনা, সমকোণী কিনা, এগুলো কিন্তু আমরা করছি, মানে খুব বেশি ভাবেই করি। সো মোটামুটি ওগুলো একটু নিজেরা দেখবা, এত বড় কিছু দিবেও না, সংক্ষিপ্ত কিছু দিতে পারে। আচ্ছা, দেন আরেকটা জিনিস আছে। আমি এটা নোটে লিখিনি না। আচ্ছা, এটা করাবো, সমস্যা নেই। এটা তোমাদের ইয়েতে দেয়া আছে, ওই যে একটার মধ্যবিন্দু বের করতে বলছিল, বিসি এর মধ্যবিন্দু। সো আমরা একটু এই জিনিসটা একটু দেখি। দেখো, তোমার যে কোনো একটা পয়েন্ট যদি এ হয় x1, y1, আর এটা যদি হয় বি x2, y2, এটার, ধরো আমি তোকে বললাম m:n অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দু কত? বলি, বলবো, সমস্যা নেই। দেখো, মানে হচ্ছে এ একটা পয়েন্ট, বি আরেকটা পয়েন্ট, এ এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি এর স্থানাঙ্ক x2, y2, ঠিক আছে? m:n মানে ধরো 2:3 হইতে পারে, 2:1 হইতে পারে। মানে কি, ধরো 2:3, তাহলে m:n অনুপাতে যে পয়েন্টটা, মানে ধরো সি একটা পয়েন্ট, সে হচ্ছে এবি কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, মানে ভিতর থেকে বিভক্ত করতেছে। ধরে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 2:3 অনুপাতে বিভক্ত করতেছে। বুঝতে পারছি? মানে জিনিসটা কি হবে, যদি তোমার 2:3 অনুপাতে করে, মানে হচ্ছে যে আম, ওর ভাগের তোমার 2/3 হচ্ছে এই ভাগের সমান, এরকম টাইপ আর কি। হ্যাঁ, সেটাও বলতে পারো, গুড, এটা ভালো উদাহরণ দিছে। 5/2 ভাগ এখানে, 5 ভাগের মানে কি সমান 5 ভাগে ভাগ করলাম, 5/2 ভাগ এখানে আছে, 5/3 ভাগ এখানে আছে। বুঝতে পারছি, এটা হচ্ছে তোমার সি পয়েন্ট। তো এই সি পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে? খুবই সিম্পল, একটু ভালোভাবে বুঝো, একবার বুঝলেই এটা আর বুঝেই লাগে না, অনেকটা ফ্যাক্টরের মতো, ইয়েস। এটার ভুজ হবে হচ্ছে, এম কার সাথে আছে, এ এর সাথে আছে না? কিন্তু সূত্রের মধ্যে গুরুত্ব পাবে হচ্ছে বি, বা বি এর ভুজ m × x2 প্লাস n × x1, m × x2 প্লাস n × x1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা m × y2 প্লাস n × y1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা কি অন্তর্বিভক্তির ফর্মুলা, ঠিক আছে? তো অন্তর্বিভক্তি আসার কথা না, ঠিক আছে? এটা তোমাদের মানে ইন্টারে পড়বা আর কি, এটা সিলেবাসে নাই। কিন্তু তোমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে মধ্যবিন্দু বের করা। তো যেটা মধ্যবিন্দু, সে কি করে, একদম মাঝখানে থাকে না, 1:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে m এর মান 1, n এর মান 1, 1 + 1 2,
তাহলে সেই ক্ষেত্রে মধ্যবিন্দু ডিটা কি হবে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তো মধ্যবিন্দু থাকলে এইভাবে আমরা করবো আর কি। জাস্ট ফর্মুলা। যেমন ধরো তোমাকে আমি বলে দিতে পারি বেশ কিছু জিনিস, যেমন ধরো a ইকুয়ালস টু বলা আছে 2,3, b ইকুয়ালস টু বলা আছে -6, -7। তো সেই ক্ষেত্রে ওদের মধ্যবিন্দু কত? তাহলে মধ্যবিন্দু ধরো ডিটা কত হবে? x1 প্লাস x2 মানে 2 মাইনাস মানে 2 প্লাস -6 প্লাসে মাইনাসে মাইনাস মানে -4/2, 4 সরি 3 -7 মানে হচ্ছে কত? আহ, এটাও -4 হবে, -4/2 মানে -2, -2। ওরে বাপরে, চাপা ব্যথা হয়ে গেছে। বুঝতে পারছি? মধ্যবিন্দুটাই আসবে তোমার নরমাল জিনিস, মানে এই কঠিন সূত্রতে আসার কথা না। ওকে, আচ্ছা এখন ধরো উল্টাটাও তো হইতে পারে। ধরো আমি তোমাকে কোনো দুইটা পয়েন্টের মধ্যবিন্দু দিয়ে দিলাম, বললাম যে একটা পয়েন্ট বের করো। কিরকম? এই জিনিসটা খুব মজার টেকনিক, আমার কাছে খুব ভালো লাগে, একটু দেখাই। যেমন ধরো আমি যে আগের ম্যাথটা দিলাম, ধরো বললাম যে এর সঙ্গে কত ধরছিলাম, 2,3 ধরছিলাম না? হ্যাঁ 2,3। আর বললাম এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, যেটা হচ্ছে কত -2, -2। তাহলে বি কত? ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি সূত্র ধরে করতে পারো কিন্তু। ওকে, যেমন আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে x1 y1, এটা ধরে নিলাম x2 y2। তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত? -2। এখান থেকে x2 বের করতে পারো, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -2, y2 বের করতে পারো। একটু দেখাই, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটাই তো মধ্যবিন্দু বা মধ্যবিন্দুর ভুজ হবে, ইকুয়ালস টু -2। এখান থেকে x2 বের করো কারণ তুমি x1 জানো, y2 বের করো কারণ y1 জানো। কিন্তু এটা আরেকভাবেও করা যায়। কিরকম ভাবে একটু বুঝো, যেহেতু মধ্যবিন্দু, যে কোনো কিছুর মধ্যবিন্দু মানে হচ্ছে ধরো দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার কোনো কিছুর, তাহলে মধ্যবিন্দুটা কি 2 মিটার 2 মিটারে থাকবে, মানে এখান থেকে এখানে 2 মিটার, এখান থেকে এখানে 2 মিটার, রাইট? তো সোজা কথা, তুমি যদি সমান ভাগ আকারে চিন্তা করো তাও হয়। যেমন বুঝো 2 থেকে যদি তুমি -2 এ যেতে চাও তাহলে কতটুকু কমাইতে হবে? 2 থেকে -2 তে যেতে চাও কতটুকু কমাইতে হবে? 4 কমাইতে হবে। তো সেম ভাবে তুমি -2 থেকে আরো 4 কমাইলে তুমি বি পাবা। তাই -2 থেকে আরো 4 কমাও -6। কি বুঝতে পারছি? 3 থেকে -2 তে যেতে চাও কত কমাইতে হবে? 5। তাহলে -2 থেকে আরো 5 কমাইলে তুমি বি এর কোটি পাবা, -7। বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা? এভাবে চাইলে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি। ঠিক আছে? তো সোজা কথা, তোমার যেইগুলো মনে রাখতে হবে এরকম না, এগুলো দিতেও পারে নাও দিতে পারে। তুমি নরমাল টেকনিক ইউজ করো অথবা আরেকটু সংক্ষেপে করো। এটা তোমার ইচ্ছা, প্রবলেম নাই। আসি আমরা দেন ত্রিভুজ। মানে একটু দেখি আর কি ত্রিভুজের ব্যাপারটা। ত্রিকোণমিতি এখন ত্রিকোণমিতি না, স্থানাঙ্কজ্যামিতি এখনো শেষ হয় নাই। তো আমরা জানি যে যেকোনো একটা ABC যদি আমার কি হয়? ত্রিভুজ হয়, এটার 3টা বাহুর দৈর্ঘ্য A, B and C। তো এই যে আমি ABC লিখছি, এটা কি randomly লিখছি নাকি কোনো কারণ আছে ABC লেখার এরকম ভাবে? কেউ একজন? হ্যাঁ, তোমার হচ্ছে পয়েন্টের বিপরীত হইতে হয়। ঠিক আছে? মানে হচ্ছে যে বাহুটার যে নামটা দিবা, A বাহুর হবে কি? A শীর্ষের বিপরীতটা বা A কোণের বিপরীতটা। এটা একটু মাথায় রাখতে হয় আরকি। তো যেটাই হোক, তাহলে ওর দৈর্ঘ্যটা A, এর দৈর্ঘ্য B, ওর দৈর্ঘ্য C। তাহলে অর্ধপরিসীমা সেটা কি হবে? A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2। এবং তার এরিয়ার ফর্মুলা কি জানি? এরিয়ার ফর্মুলা হচ্ছে √S ইনটু S মাইনাস A ইনটু S মাইনাস B ইনটু S মাইনাস C। ওকে, আচ্ছা এটা কিন্তু যে কোনো ত্রিভুজের জন্য অ্যাপ্লিকেবল হয়। আর সমবাহু আর সমদ্বিবাহু এগুলো একটু মনে মানে বই থেকে দেখে নিও। একটা জিনিস লাগে, আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা ব্যাপার থাকে বা দুইটা বৃত্ত থাকে, সম্পর্কিত দুইটা বৃত্ত, একটা হচ্ছে অন্তবৃত্ত আর এটা কি পরিবৃত্ত। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। অন্তবৃত্তের ব্যাসার্ধ স্মল আর, ধরো এই যেটা অন্তবৃত্ত, অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট আর। স্মল আর এর ফর্মুলা হচ্ছে ত্রিভুজের এরিয়া ডিভাইডেড বাই এস, অর্ধপরিসীমা। অন্তবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি? ত্রিভুজের এরিয়া ডিভাইডেড বাই তার অর্ধপরিসীমা। আর পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত কিন্তু পরাবৃত্ত না, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা পরিবৃত্ত, একটা বাইরে দিয়ে বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তো বড় হাতের আর এর ফর্মুলা হচ্ছে 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি। কোনো জিজ্ঞাসা আছে কিনা? 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। এগুলো একটু মাথায় রাখবে আর কি, আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনাই বেশি বইয়ের বাইরের এগুলা।
দেন আমরা ওই যে কোনো ত্রিভুজের বা কোনো বহুভুজে যদি শীর্ষ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তাদের এরিয়া বের করার টেকনিক এগুলো কিন্তু আমরা জানি। যেমন ধরো x1 y1 একটা চতুর্ভুজের ধরো 4টা শীর্ষ দেওয়া আছে, x2 y2 x3 y3 x4 y4। ওই ক্ষেত্রে আমরা কে টেকনিক ইউজ করি। কে মানে কি? হ্যাঁ, কার নাম থেকে আসছে? কি আসলে এটা কারোর নাম থেকে আসেনি, এটা হচ্ছে কাটাকাটি টেকনিক। না না না, আর এটা হচ্ছে কাটাকাটি টেকনিক আর কি। যাই হোক, তো যে ব্যাপারটা যেটা যে এবিসিডি অবশ্যই যখন তুমি 4টা পয়েন্টকে নিবা বা কাটাকাটি টেকনিক ইউজ করতে যাবা, মাথায় রাখতে হবে তোমাকে হচ্ছে 4টা পয়েন্টকে ঘড়ির কাঁটার কি হইতে হবে? বিপরীতে হইতে হবে। অবশ্যই 4টা পয়েন্টকে কি হইতে হবে? ঘড়ির কাঁটার বিপরীতে হইতে হবে। যদি ধরো কোনো কারণে আমার মানে পয়েন্টগুলো ফালানোর পর দেখলাম এখানে সি এখানে বি চলে আসছে, তাহলে কিন্তু এভাবেই চিন্তা করতে হবে। মানে তখন এটা কিন্তু আমার সেকেন্ডে আসবে, এটা থার্ডে আসবে। বুঝতে পারছি? তখন এটা সেকেন্ডে এটা থার্ডে আসবে। যেমন ধরো আমরা এটার জন্যই চিন্তা করি যে ধরো এ বি সি ডি 4টা পয়েন্ট আছে, যার মধ্যে এ এর পরে সি, সি এর পরে বি, বি এর পরে ডি আসছে। ঘড়ির কাঁটার বিপরীতে চিন্তা করলে তাহলে সেই ক্ষেত্রে ওর এরিয়াটা কি হবে? হাফ ইন্টু x1 y1, যেহেতু এরপরে সি আসছে মানে কি x3 y3, তারপরে x2 y2, তারপরে x4 y4, এবং লাস্ট অফ অল আবারও x1 y1 লিখে দিতে হবে। দেন কি করবা? এই বরাবর গুণ করবা, মানে বাম দিকে উপর থেকে ডান দিকে নিচে, এগুলো হচ্ছে কি যোগ হবে। আর ডান থেকে উপর থেকে বাম থেকে নিচে এটা বিয়োগ হবে। এই যে অনেকে হয়তো সবাই হয়তো নির্ণায়ক করছো, তো নির্ণায়কের মতো আর কি। ঠিক আছে, এই বরাবর গুণ করলে যোগ, এই বরাবর গুণ করলে বিয়োগ, যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ। তারপরে হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলো। অ্যাপ্রক্সিমেট আকারে বসাবা। যেমন ধরো একটা উদাহরণ দেই না হয়। তো যাই হোক, এটা ফর্মুলা তো আশা করি বসাইতে পারবো যে হাফ ইন্টু কি হবে তাহলে x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y4 প্লাস x4 y1 মাইনাস এই বরাবর গুলা x3 y1 x2 y3 x4 y2 x1 y4। ওকে, আচ্ছা, আর হাফ কিন্তু সামনে রাখতে হবে, এটা মাথায় রাখবা। আমি একবার একটা ভুল করছিলাম, আমার এসএসসি তে একটা এমসিকিউ ভুল হয়েছিল, এই আমি হাফ গুণ দিই নাই, আমার মনে আছে। ঠিক আছে, তো হাফটা গুণ দিবা। এবং সেম ভুল আমি এইচএসসি তেও করছি। ঠিক আছে, সো হাফটা অবশ্যই গুণ দিবা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে উদাহরণ ধরো এ, ধরো তোমাদের আছে 1 2, আমি র্যান্ডম পয়েন্ট নিচ্ছি। ধরো বি দেয়া আছে -2 -7, ধরো সি দেয়া আছে হচ্ছে 2 -3, ডি দেয়া আছে ধরো 3 -5। তো দেখো 4টা আমরা কিন্তু র্যান্ডম পয়েন্ট নিচ্ছি, আমি নিজেও জানি না কই কই বসবে। তে এ হচ্ছে কত 1 2, তাহলে 1 2 এই জায়গায় থাকবে। বি হচ্ছে -2 -7, তাহলে ধরো এই জায়গায় -2, এই জায়গায় -7। ঠিক আছে, দেন সি হচ্ছে 2 3, তাইলে সরি 2 -3, তাইলে এই বরাবর হচ্ছে 2। আচ্ছা, একটু এটা উদ্ভট হয়ে যায়, এটা -3 + 2 -2 + 3 নেই, তাহলে -2 + 3, তো সিটা হচ্ছে এইদিকে আছে। ঠিক আছে, আর ডিটা হচ্ছে 3 5। ওকে, তাহলে এখন দেখো, এখন কিন্তু আমার ঘড়ির কাঁটার বিপরীতে কি হয়ে গেছে? এসিবিডি হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে এরিয়াটা কি হবে? আমাকে এসিবিডির এরিয়া বের করতে হবে, নট এবিসিডি। যদি এবিসিডি করো তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে, তখন কিন্তু এটা খুব একটা উদ্ভট একটা রেজাল্ট আসবে, ঋণাত্মক আয়সা পড়তে পারে। সো কি করতে হবে? অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত নিয়ে কাজ করতে হবে, এরকম। বুঝতে পারছি? কোনো জিজ্ঞাসা? একটু বাসায় এই যে এই উদাহরণটা দিছি, এটার এরিয়াটা বের করা ট্রাই করবো আর কি, তাইলেই হবে। আচ্ছা, দেন আমরা চলে আসি হচ্ছে স্লোপ অফ এ স্ট্রেট লাইন। তো আমরা জানি যদি এ একটা পয়েন্ট থাকে x1 y1 এন্ড বি একটা পয়েন্ট থাকে x2 y2, সো এটার স্লোপ কি হবে? স্লোপ হবে হচ্ছে y2 y1 ডিভাইডেড বাই x2 x1। হ্যাঁ, স্লোপ হচ্ছে ঢাল, 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 সরি, হ্যাঁ ঢাল। স্লোপ ঢাল একই কথা। তো কি বললাম? y2 y1 ডিভাইডেড বাই x2 x1, এটা হবে কি ওই ab যুক্ত বা ab সরল রেখার ঢাল। অথবা আমি চাইলে y1 কে আগেও লিখতে পারি, y1 y2, তাহলে কি হবে x1 x2 নিচে, যেটা ইচ্ছা। এখন এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু জিনিস।
আজকে কি সবাই ঘুমাইতেছে নাকি? এত কম মানুষ? যদি ABC তিনটা যদি কি হয়? সমরেখ হয়, তাহলে সেই ক্ষেত্রে M of AB equals to কি হবে? M of BC equals to M of AC। ঠিক আছে? তো ওইগুলোর এই জিনিসগুলো ইউজ করে আমরা কিন্তু বিভিন্ন জিনিসের মান বের করি। বইয়ে দেখবে এরকম অসংখ্য ম্যাথ আছে, করবা নিজে, নিজে। আরেকটা কথা আছে, সবসময় যে সমরেখ বলে তাও না। মাঝে, মাঝে কিন্তু এই জিনিসটাও বলে যে ABC দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। ক্ষেত্রফল 0 কিরকম দেখো, ধরো এইদিকে A আছে, এইদিকে B আছে। তো C কোথায় থাকলে তাদের গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে? যদি উপরে বা নিচে থাকে তাহলে কিন্তু এরিয়া একটা থাকবে, অবশ্যই থাকবে। তো 0 কখন হবে? যখন C টা কিন্তু AB এর উপরে থাকবে বা সমরেখ হবে, বুঝতে পারছি? তো ABC সমরেখ হওয়া অথবা ABC দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হওয়া কিন্তু একই কথা। এবং সেই ক্ষেত্রে কি হবে? M of AB equals to M of BC equals to M of AC হবে। ঠিক আছে? একটা উদাহরণ দেখি আমরা। ধরো তোমাকে বললাম A 0, B 0, b, C 1, 1, এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। ঠিক আছে? এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলে নিচের কোনটি সঠিক? ধরো কিছু দিল। তাহলে এর মানে কি আমার M of AB টা কি হবে? যেহেতু মানে কি এরা সমরেখ, M of AB টা M of BC এর সমান হবে। তো AB টা কত? AB হচ্ছে y2 y1 x2 x1। অবশ্যই কিন্তু চিহ্নিত করবা কোনটা y2 ধরছো, তার পাশেরটাই কিন্তু x2 হবে। অনেকে কিন্তু এটারে y2 ধরে, এটারে x2 ধরে। করা যাবে না, ভুল হবে। equals to M of BC y2 y1 divided by x2 x1। তাইলে এখানে আসে হচ্ছে b বাই মাইনাস a equals to 1 b by 1। তো যদি আর গুণন করি তাহলে আসে হচ্ছে কত? b equals to মাইনাস a প্লাস ab। তাহলে আমি a প্লাস b কে কি বলতে পারি? ab। এটাও ধরো শর্তে থাকতে পারে, অথবা ab দিয়ে ভাগ করলে 1 বাই a প্লাস 1 বাই b equals to 1। তো এটাও শর্তে থাকতে পারে, যেটা থাকে আর কি। নিচের কোনটি সঠিক? যেটা সঠিক হয়। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা, আউট। আমার মোবাইল কি বাইচে থাকবে? না, আছে, চার্জ আছে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আজকের, সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ বা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আজকে এটা দেখি লাস্ট, কারণ এরপরে আরো আছে বলতে আমি দেখি জেনারেল ম্যাথ আর যা যা বাকি আছে ওখানে ইম্পর্টেন্টের মধ্যে কিছু নাই, আর সম্ভাবনার মধ্যে মোটামুটি কিছু আছে, এগুলো না হয় দেখায় দিব। আর ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর আর কি আসবে? ভেক্টর আসলে তোমার হাইয়েস্ট আসতে পারে যে কারণ ভেক্টরে কি আছে? সব তো প্রমাণ। প্রমাণ তো দিবে না, সো প্রমাণ পার্ট তো আগেই বাদ। তাহলে কি আসতে পারে? তোমার ধরো কিছু বিধি নিয়ে কথা বলতে পারে, কোনটা বন্টন বিধি, কোনটা বিনিময় বিধি। এগুলো না হয় আমি করে দিব, সমস্যা নেই, বা চার্ট দিয়ে দিব, প্রবলেম নেই। ম্যাথ দেওয়ার সম্ভাবনা কম, কারণ বড় ম্যাথ হয়ে যায়। ঠিক আছে? আর যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে তো দিল। না দিলে আমার মনে হয় না দিবে। তাও আমি দেখি কিছু ম্যাথ সিলেক্ট করে দিব, সমস্যা নেই। করাবো না যে তা না। তো আজকে আপাতত এতটুকু আর কি। তো এটাও ছোট না, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনও বড় আছে। অনেক কিছু আমরা স্কিপ করি বা অনেক কিছু দেয়া নাই ঠিকভাবে। তো এটা যদি বুঝো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 নাম্বার, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, বা যেটা এক্স অক্ষের সমান্তরাল সেটা কি ওয়াই অক্ষের লম্ব না? কিরকম? এক্স অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখা, এই রেখার সমীকরণ কি হবে? তো দেখো, এক্স অক্ষের যে সমান্তরাল রেখা সেটা ডিসটেন্স কি? এক্স অক্ষ থেকে অল টাইম ইকুয়াল না? তো ধর আমি এই পয়েন্টের কথা চিন্তা করি, সেটা কি এক্স ওয়ান কমা বি চিন্তা করি, তাহলে এই পয়েন্টটাও কি হবে? এক্স টু কমা বি। কারণ কি কোটি তো সবসময় সেম থাকতেছে, এক্স অক্ষ থেকে ডিসটেন্স সেম। ধরো এই পয়েন্টটা এক্স থ্রি কমা বি। ওকে, তো আমার যেহেতু কোটি অল টাইম সমান থাকতেছে, মানে কি ওর যে ওয়াই অংশ সেটা সমান থাকতেছে, তো আমরা সেই ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বলি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু পি। ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? ওয়াই ইকুয়ালস টু পি। এখন দেখো, যদি কোনো কারণে এই যে সমান্তরাল রেখাটা সেটাকে যদি আমি খুব কাছাকাছি নিয়ে এসে এক্স অক্ষের উপর উপরিপাতন করে দেই, তাহলে ডিসটেন্স কত? জিরো থাকে না? তো আমরা এই জন্য বলি কি, এক্স অক্ষের যে ইকুয়েশন বা এক্স অক্ষের সমীকরণ সেটা কি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। অথবা আমরা এটাও বলতে পারি যে এক্স অক্ষের উপর প্রতিটা বিন্দুর কোটি হচ্ছে জিরো। তাহলে এক্স অক্ষের সমীকরণটা কি হয়? ওয়াই ইকুয়ালস টু জিরো। 2 নাম্বার,
y অক্ষের সমান্তরাল সরলরেখা বা x অক্ষের উপর লম্ব। কিরকম? এই যেটা y অক্ষের সমান্তরাল সরলরেখা, এই সরলরেখার কিন্তু y অক্ষ থেকে ডিসটেন্স সমান, মানে কি প্রতি পয়েন্টের ভূত সমান হবে। ধরো হচ্ছে এই পয়েন্টের কথা চিন্তা করি, a, y2, এটা হচ্ছে a, y1, এটা হচ্ছে a, y3। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? x = a। এবং যদি আমি y অক্ষের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি প্রতিটা বিন্দুর ভুজ হচ্ছে কত? 0 আসে। তো y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এগুলো একটু মাথায় রাখতে হবে। তো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = b, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = a। তো এখন a এর মানটা কি হবে? a এর মানটা হচ্ছে যে পয়েন্ট দিয়ে যায়। যেমন ধরো আমি তোমাকে বললাম যে একটা y অক্ষের সমান্তরাল সরলরেখা 2,5 পয়েন্ট দিয়ে যাচ্ছে। কি বললাম? y অক্ষের সমান্তরাল সরলরেখা 2,5 পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাই y অক্ষের সমান্তরাল সরলরেখার ইকুয়েশন কি? x = a। a এর মানটা কত হবে? 2 হবে। তাহলে ইকুয়েশন হচ্ছে x = 2। বুঝাতে পারছি? 3 3 হচ্ছে কোন সরল রেখার ঢাল m ও y অক্ষের ছেদাংশ c হলে সরলরেখার ইকুয়েশন কি হয়? y = mx + c। মানে কিরকম? ধরো হচ্ছে কোন একটা সরল রেখা, এটা ঢাল হচ্ছে m এবং y অক্ষ থেকে সে হচ্ছে c, 0 পয়েন্টে ছেদ করছে। ঠিক আছে? তাহলে y অক্ষের ছেদাংশ হচ্ছে c। তাই আমরা ইকুয়েশন বলতে পারি y = mx + c। তো এটা নিয়ে আমরা ম্যাথ জানি মোটামুটি, কিন্তু এটার একটা নাম আছে। ঠিক আছে? এটাকে বলা হয় স্লোপ ফর্ম বা ঢাল আকৃতি। আসতে পারে যে নিচের কোনটি ঢাল আকৃতি, তাহলে কি হবে? এটা হচ্ছে তোমার স্লোপ ফর্ম। 4 কোন সরল রেখার ঢাল m ও তা x1, y1 বিন্দুগামী হলে, তো সেই ক্ষেত্রে সমীকরণ কি? y - y1 = কি আসে? m * x - x1। এটা হচ্ছে কি? এটাকে বলে হচ্ছে তোমার স্লোপ পয়েন্ট ফর্ম। স্লোপ মানে কি? স্লোপ যাচ্ছে আর একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। স্লোপ পয়েন্ট ফর্ম বা ঢাল বিন্দু আকৃতি। ওকে, দেন তারপরে চলে আসি হচ্ছে, দেখো এখন তোমাকে ধরো বললো 4 4 নাকি 5, 5 নাম্বার, কোন সরল রেখা x1, y1 ও x2, y2 বিন্দুগামী। তো সেই ক্ষেত্রে সরল রেখার সমীকরণটা কি হবে? x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2, অথবা x - x2 / x1 - x2 y - y2 / y1 - y2, যে পয়েন্টটা তুমি বিয়োগ করতে চাও সমস্যা নেই। ওকে, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে, যেহেতু পয়েন্ট দেয়া আছে, এটাকে বলা হয় পয়েন্ট পয়েন্ট ফর্ম বা বিন্দু আকৃতি। যদিও বাংলায় বিন্দু বিন্দু হওয়ার কথা, কিন্তু কেন জানি বিন্দু আকৃতি বলে এটাকে খালি। কি বলা হয়? বিন্দু আকৃতি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে একটা কাহিনী আছে। যেহেতু আমি x1 - x2 দিয়ে ভাগ করতেছি আর y1 - y2 দিয়ে ভাগ করতেছি, তাহলে ভাগ করলে এগুলোর মান কখনো শূন্য হতে পারবে? হইতে পারবে না কিন্তু। তাহলে x1 কখনো x2 এর সমান হতে পারবে না, y1 কখনো y2 এর সমান হতে পারবে না। কিন্তু হয়ে গেলে কি করব? তো হয়ে গেলে কি হবে দেখি আমরা। যেমন ধরো তোমাকে বললাম 2,3 ও 5,3 বা ধরো -5,3 বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করো। তো যখন দেখবা যে কোনো ধরনের কোনো কারণে ভুজ সমান হয়ে গেছে বা কোটি সমান হয়ে গেছে, একটু চিন্তা করো ব্যাপারটাকে। যে আমি যদি 2,3 এর কথা চিন্তা করি, এটা ধরো 2,3 ব্লার আসতেছে। ওকে ওকে, দেখি হইতে পারে, একটু দেখি। বুঝতে পারছি, এখন দেখো তো ক্লিয়ার কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম যে আমার পয়েন্ট পয়েন্ট আকৃতি বা বিন্দু বিন্দু আকৃতি, তাই তো? তো বিন্দু বিন্দু আকৃতি কি? x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2, এটা আমরা জানি। এটাকে বলে পয়েন্ট পয়েন্ট ফর্ম বা বিন্দু আকৃতি।
বিন্দু বিন্দু আকৃতি বলতে পারো। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু x1 - x2 দিয়ে ভাগ করা হচ্ছে এবং y1 - y2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে x1 আর x2 কখনো সমান হতে পারবে না, y1 y2 কখনো কি হতে পারবে না, সমান হতে পারবে না। তো হয়ে গেলে আমি কি করব? তো হয়ে গেলে তুমি কি করতে পারো, উল্টায় দিতে পারো, চাইলে উল্টায় করতে পারো, অথবা একটু কমন সেন্স কাজে লাগাতে পারো। দেখো 2,3 আমার এই জায়গায় আছে, আর -5,3 টা এই জায়গায় হবে। দুটোকে যদি আমি যোগ করে দিই, দেখো এটা কি আমার x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ হচ্ছে না? ইকুয়ালস টু কি হবে, y ইকুয়ালস টু b বা y ইকুয়ালস টু 3। তুমি সরাসরি বলতে পারো যে এই সরলরেখা সমীকরণটা হচ্ছে y ইকুয়ালস টু 3। তোমার ক্যালকুলেশন করার দরকার নেই। যখন দেখবা যে ভুজ বা কোটি সমান হয়ে গেছে, কোটি সমান হয়ে গেলে y ইকুয়ালস টু সেই কোটির মানটা আর কি, y ইকুয়ালস টু 3 হবে কি সরলরেখা সমীকরণ। যদি দেখো ভুজ সমান হয়ে গেছে, তাহলে x ইকুয়ালস টু যেটা ভুজের মান সেটা হবে কি তোমার সরলরেখাটার সমীকরণ। বুঝতে পারছি? কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা দেখো, এখানে আমি কি বললাম যে আমার কখনো কি হতে পারবে না, ভুজ ইকুয়াল হতে পারবে না বা কোটিও ইকুয়াল হতে পারবে না। তো হইলে কি করব, হইলে হচ্ছে যদি কোটি সমান হয়ে যায়, তাহলে এটা কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়ে যায় আর কি। তাই y ইকুয়ালস টু হবে কি কোটির মানটা, এটা হবে কি সরলরেখা সমীকরণ। যদি ধরো আমি তোমাকে বললাম যে -3,2 আর -3,6 বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করো, তো দেখো এখানে কি ভুজ সমান হয়ে গেছে না, তাহলে সরলরেখা সমীকরণটা কি হবে, x ইকুয়ালস টু -3, কোটি সমান হলে y ইকুয়ালস টু 3, সোজা কথা। আচ্ছা আমার এই খাতাটা শেষ, একটা খাতা নেই। তো এটা গেল আমাদের পয়েন্ট পয়েন্ট ফর্ম, এই পর্যন্ত আমাদের বইয়ে আছে। তো আমাদের বইয়ের বাইরের কিছুটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ইন্টারসেট ফর্ম বা ছেদক আকৃতি। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোন সরল রেখা এক্স অক্ষ থেকে এ অংশ ও ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটলে সরলরেখা সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। কিরকম? দেখো ধরো ইকুয়েশনটা হচ্ছে এরকম, মানে সরলরেখাটা এরকম। এটা ধরো এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাটছে, মানে ছেদ বিন্দুটা কত হবে a, 0, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাটছে 0, বি। যদি এরকম সরলরেখা হয়, তার ইকুয়েশনটা কি হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটা কেন, বা এই সরলরেখাটার বা এই ইকুয়েশনের ইম্পর্টেন্স কোন দিকে? ইম্পর্টেন্স হচ্ছে গ্রাফের জন্য বা গ্রাফ আঁকতে। আরেকটা হচ্ছে জেনারেল ফর্ম 7 নাম্বার, আগেটা 6 নাম্বার ছিল। জেনারেল ফর্ম এটা সোজা কথা, মানে যে আকারে থাকে, কিরকম থাকে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই আকারে থাকে, রাইট? তো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। তো যদি তোমার ধরো কোনো একটা জেনারেল ফর্ম থাকে, এখান থেকে বিভিন্ন প্রয়োজনে আমরা কি করি, বিভিন্ন ফর্মে নিয়ে যাই, ঠিক আছে? কিন্তু জেনারেল ফর্ম থেকে মনে রাখবা পয়েন্ট ফর্মে নেওয়া যায় না কিন্তু, কারণ পয়েন্ট ফর্মে তুমি কিভাবে নিবা, তাই না? মানে আলটিমেটলি একটা পয়েন্ট তো দেওয়া থাকতে হবে, পয়েন্ট ফর্মে নেওয়া যায় না। কিন্তু হচ্ছে তুমি অন্য বাকি ফর্মগুলোতে নিতে পারবা। যেমন কিরকম, এই জিনিস বুঝি। ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0 এর ইকুয়েশন বা এর গ্রাফ নিচের কোনটি? অনেকগুলো ধরো গ্রাফ দেয়া আছে, এরকম 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 হ্যান দেন অনেক কিছু দেয়া আছে। তো কোনটা হবে, কি করবা, এটাকে কি ফর্মে নিয়ে যাবা, ইন্টারসেট ফর্মে নিয়ে যাবা। মানে জেনারেল ফর্ম থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে এর মানে কি, দেখো আমার এখানে এক সাইডে 1 আছে, তাহলে আমি কনস্ট্যান্ট টার্মটাকে ওইদিকে নিয়ে যাই, 2x মাইনাস 3y ইকুয়ালস টু -6। এখানে 1 বানাতে হবে, মানে কি -6 দিয়ে ভাগ দিতে হবে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তো এখন আমরা কি বলতে পারি, এক্স বাই -3 ওয়াই বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে এর মানে সে কি করতেছে, এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে 3 অংশ কাটতেছে, এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে 3 অংশ কাটতেছে, আর ওয়াই অক্ষের ধনাত্মক অংশ থেকে বা দিক থেকে 2 অংশ কাটতেছে, 0,2। তো এটা হবে কি আমার স্ট্রেট লাইনটা। বুঝতে পারছি? তো স্ট্রেট লাইন আঁকার জন্য ছেদক আকৃতি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তারপর ধরো তোমার ঢাল চাইছে, এটা আমরা সবাই জানি ঢাল বের করা। তো এই ক্ষেত্রে আমি কি দরকার, আমি এটাকে কি স্লোপ ফর্মে নিয়ে যাব। তো 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0, স্লোপ ফর্ম কি, y ইকুয়ালস টু mx প্লাস c। মানে কি y কে একদিকে নিতে হবে, 3y ইকুয়ালস টু 2x প্লাস 6। তাহলে y ইকুয়ালস টু কি হবে, 2/3x প্লাস 2, মানে 6/3 হচ্ছে 2। তাহলে স্লোপটা কত বা ঢালটা কত, 2/3। বুঝতে পারছি? কোনো জিজ্ঞাসা আছে এখানে?
আচ্ছা। আ আ তো এগুলোর কিন্তু বেশ ইম্পোর্টেন্স আছে। অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। আরেকটা জিনিস আছে, একটু দেখায় নেই। সবসময় যে তুমি x/a আকারেই পেয়ে যাবা, নাও পাইতে পারো। ওই ক্ষেত্রে কি করবা? যেমন ধরো একটা উদাহরণ দেখি। 2x প্লাস 3y মাইনাস ধরো দেয়া আছে কত? 10 ইকুয়ালস টু 0। তাহলে আমি কি করব? এটাকে ছেদক আকৃতি নেব। 10 10 দিয়ে ভাগ করলে তাহলে x/5, আর এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না। 3y/10 ই থাকতেছে ইকুয়ালস টু 1। তাহলে এর মানে কি? ও হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক কাটতেছে, রাইট? x অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক কাটতেছে। কিন্তু y অক্ষ থেকে কতটুকু কাটতেছে? আমি তো y/b আকার এখনো পাই নাই। y/b তে নিতে হবে। তাহলে দেখো 10/3 মানে 3 টাকে আমি চাইলে 10/3 বলতে পারি। 3 টাকে নিচে নিয়ে নিলাম। ইকুয়ালস টু 1 মানে y অক্ষের ধনাত্মক দিক থেকে 10/3 পরিমাণ কাটতেছে। 10/3 মানে কত? মানে হচ্ছে 3 3 নয় 3.333। তাইলে এটা এই জায়গায় আছে আরকি। তো এরকম হবে সরলরেখাটা। তো অবশ্যই এগুলো একটু মাথায় রেখে কাজ করবা। লাস্ট অফ অল এই জিনিসটা আশা করি এটা বইয়ের ম্যাথ। ভাবছিলাম করাবো, দরকার নাই। যে k, 0 বিন্দুগামী k ঢাল বিশিষ্ট সরলরেখা কে কে এর মাধ্যমে প্রকাশ করো। তাইলে যেহেতু দেখো বিন্দু দেয়া আছে, কে ঢাল দেয়া আছে, তাহলে কি ফর্মে নিবা? স্লোপ পয়েন্ট ফর্মে নিবা বা ঢাল বিন্দু আকৃতি। ঢাল বিন্দু আকৃতি কি? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে kx মাইনাস y মাইনাস k স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি আমার কে এর মাধ্যমে সরলরেখা সমীকরণ। এরপর বলা আছে ইহা 5,6 বিন্দুগামী হলে কে এর মান কত? তাহলে কি x এর জায়গায় 5 আর y এর জায়গায় 6 বসাও, কে এর সমীকরণ পাবা। কে এর মান আসে কত? 2,3। এটা আমরা জানি। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, আর কিছু নাই। তো যে কাজটা করবো, আমি যা যা দেখাইছি এগুলো একটু দেখবা, প্লাস বইয়ের ম্যাথ কিন্তু অবশ্যই গুরুত্ব দিবা, ঠিক আছে? বইয়ের ম্যাথ গুরুত্ব দিবা। কালকে দেখি একটা এক্সট্রা ক্লাস রাখবো। এক্সট্রা ক্লাস সন্ধ্যায় হবে, ঠিক আছে? ম্যাথ এখনো শেষ হয়নি, ম্যাথের কিছু ব্যাপার থাকবে। প্লাস যদি ফিজিক্স, কি তোমাদের সব শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ হবে তো, আজকে কেমিস্ট্রি ক্লাস আছে। কেমিস্ট্রি তো হয়েছিল, লাস্ট দিনও তো কেমিস্ট্রি হয়েছে একটা, আরেকটা হবে। আর বায়োলজিটা পরে রাখছি আর কি, কারণ বায়োলজিটা একটু মুখস্থ তো। তো জিনিসটা হচ্ছে যত আগে আগে পড়বা তত ভালো, মুখস্থ হয়ে গেল। আর ইংলিশও আছে, ইংলিশ ক্লাসও আছে। রুটিন তো দেয়াই আছে, দেখে নিও। ওকে, তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। বিকালে সন্ধ্যায় কিন্তু কেমিস্ট্রি ক্লাস আছে, অবশ্যই জয়েন করবা।